সংবাদ পড়ছি শাশ্বতী মজুমদার। আজকের বিশেষ খবর হলো সংসদের বর্ষাকালীন অধিবেশনকে সামনে রেখে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠক। মলদোভা, উত্তর মেসিডোনিয়া ও রোমানিয়া সফরের রাষ্ট্রপতি। ছাত্রছাত্রীরাই আগামী দিনের উন্নত ও আত্মনির্ভর ত্রিপুরা করার অন্যতম শক্তি বললেন মুখ্যমন্ত্রী। দিব্যাঙ্গদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ রাজ্য সরকারের বললেন রাজ্যপাল। বিশ্বকাপ ফুটবলে শিরোপা দখলের মহারণে রাতে নামছে আর্জেন্টিনা ও স্পেন। এবারে বিস্তারিত সংবাদ। আগামীকাল থেকে শুরু হচ্ছে সংসদের বর্ষাকালীন অধিবেশন, চলবে আগামী 13ই আগস্ট পর্যন্ত। এই অধিবেশনকে সামনে রেখে বিশেষ করে সভার কাজ সার্বিক সফল করতে আজ সংসদের পরিশিষ্ট ভবনে অনুষ্ঠিত হয় সর্বদলীয় সভা। এতে পৌরোহিত্য করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বৈঠকে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, রাজ্যসভার নেতা জগৎ প্রকাশ নাড্ডা, সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল সহ অন্যরা উপস্থিত ছিলেন। বাদল অধিবেশনে 5টি গুরুত্বপূর্ণ বিল পাশের জন্য উত্থাপন করার কথা রয়েছে। সর্বদলীয় বৈঠকে সংসদের বর্ষাকালীন অধিবেশনের উভয় কক্ষের সুষ্ঠু কার্যক্রম নিশ্চিত করতে সমস্ত বিরোধী রাজনৈতিক দলের সহযোগিতা চাওয়া হয়। रिकॉर्डिंग हो जाएगा, छपेगा नहीं सर। संसद का मानसून सत्र कल से शुरू होगी। आज सरकार ने ऑल पार्टी का फ्लोर लीडर्स का बैठक बुलाया है। हम पूरे पॉलिटिकल पार्टीज को अनुरोध करते हैं कि ये जो मानसून सत्र है इसको अच्छी तरह से चलाने में सब योगदान करें, सहयोग करें। पार्लियामेंट सबका है और सरकार जो भी बिजनेस बिल्स लेके आएंगे, मैं उम्मीद करता हूं कि सारे अपोजिशन पार्टीज और रूलिंग पार्टीज, सारे मेंबर्स अच्छी तरह से हिस्सा लेंगे। पार्लियामेंट जितना अच्छा से चलेगा उतना ही देश का भला होगा। देखिए, फिलहाल हमने 8 बिल्स का सूची बुलेटिन के माध्यम से सूचना दिया गया है। लोकसभा राज्यसभा सेक्रेटरिएट से बुलेटिन निकाल करके दिया गया है। इस 8 जो बिजनेस है, बिल्स है, इसके अतिरिक्त कोई भी अगर हम बिल लाते हैं तो हम फिर बीएससी में इसका चर्चा करेंगे, हम बताएंगे। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মলদোভা, উত্তর মেসিডোনিয়া ও রোমানিয়ায় 3 দেশ সফরে রওনা হয়েছেন। সফরের প্রথম পর্বে তিনি যাবেন মলদোভায়। এটি হল কোনো ভারতীয় রাষ্ট্রপতির প্রথম মলদোভা সফর। এই সফরকালে রাষ্ট্রপতি মায়াসান্ধুর সঙ্গে সাক্ষাৎ করে প্রতিনিধি পর্যায়ে আলোচনা করবেন। মলদোভা সংসদের সভাপতি ইগোর গ্রোসুর সঙ্গেও তাঁর সাক্ষাৎ করার কথা রয়েছে। রাষ্ট্রপতি মলদোভা ভারত সংসদীয় মৈত্রী গোষ্ঠীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করা ছাড়াও একটি ব্যবসায়ী ফোরামে ভাষণ দেবেন। সফরের দ্বিতীয় পর্যায়ে ভারতের রাষ্ট্রপতি আগামী 21 থেকে 22 জুলাই উত্তর মেসিডোনিয়ায় অবস্থান করবেন। তিনি সেখানে সিলিয়ান ভস্কা দাভকোভার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় মিলিত হবেন। এছাড়া সে দেশের প্রধানমন্ত্রী ও সংসদের সভাপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। কৃষি, ওষুধ, শিল্প, বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্য প্রযুক্তি নির্ভর পরিষেবার মতো অগ্রাধিকারমূলক ক্ষেত্রে অর্থনৈতিক সম্পর্ক গভীর করার ব্যাপারে আলোচনা করবেন তারা। এই 3 দেশ সফরের শেষ পর্যায়ে রাষ্ট্রপতি 23 থেকে 25 জুলাই রোমানিয়া সফর করবেন। রাজ্যের মেধাবী ছাত্রছাত্রীরাই আগামী দিনের উন্নত ও আত্মনির্ভর ত্রিপুরা গড়ার অন্যতম শক্তি। ছাত্ররাই আগামী দিনে দেশ ও রাজ্য সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আজ রাজধানীর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টাউন হলে মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। বিজেপির বর্দোয়ালি মণ্ডল আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন বিজেপির বর্দোয়ালি মণ্ডল সভাপতি শ্যামল কুমার দে, মেয়র দীপক মজুমদার সহ দলীয় নেতৃত্ব, কর্মী ও বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানে কৃতীদের ফুল, উত্তরীয় স্মারক ও শংসাপত্র প্রদান করা হয়।
কবিগুরু রবীন্দ্রনাথ ছাত্রছাত্রীদের আমরা সংবর্ধনা দিচ্ছি, এবং আমরা যদি আজকে যদি মনে করি যে আজকে যে সংবর্ধনা অনুষ্ঠানটা আমরা কেন করছি, এখানে যারা সংবর্ধিত হয়েছে তাদের জন্য তো নিশ্চয়ই, কিন্তু যারা এটাকে দেখে অন্যরাও কিন্তু উৎসাহিত হবে যে আমারও এই যে একটা হেলদি একটা কম্পিটিশনের মাধ্যমে আমরা যেহেতু এখানে সংবর্ধিত হয়েছে, আমারও আগামী দিন আমাদের এমন ভাবে নিজেকে নিয়ে যেতে রাখবো যাতে আমাকেও সেই সম্মান দেওয়া হয়, এর জন্য দেওয়া। এবং আজকে আমরা যদি মনে করি আজকের সাফল্য আমার শেষ সাফল্য, তাহলে কিন্তু ভুল হবে। ম্যাচটা আমার যে বড় সাফল্য, আমি বলবো যে প্রথম একটা পর্যায়ে কিন্তু আজকে শুরু হবো, কিন্তু একটার পর একটা সাফল্য, একদম সাফল্য শেষ নয়, আমার চ্যালেঞ্জ একের পর চ্যালেঞ্জ জীবন আসতে থাকবে। এবং জীবনে যত চ্যালেঞ্জ আমরা বেশি মোকাবেলা করতে পারবো, তত বেশি নিজেকে কিন্তু একটা সেভাবে শক্তিশালী করতে পারবো। মাটি যেমন যত পড়ায় তত বেশি কিন্তু শক্ত হয়, একটা ইট তৈরি হয়, স্ট্রং। তখন কিন্তু এখন রাস্তার মধ্যে যদি আমি মাটি থাকে, নরম মাটি, সেটা পা টানিয়ে কিন্তু অনেকে চলে যাবে, কিন্তু শক্ত যখন হয় সেই ইটটা, তখন বলবার চিন্তা করবে যে একে তো আমি লাভ নিয়ে আমি চলে যেতে পারবো না। কাজে নিজেকে সেইভাবে তৈরি করা, সেটা জ্ঞান অর্জনে সেটা একমাত্র সম্ভব। দিব্যাঙ্গদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তাদের জন্য মাসিক সামাজিক ভাতা প্রদান করা হচ্ছে এবং বুদ্ধি প্রতিবন্ধীদের জন্য বিশেষ পেনশন চালুর উদ্যোগও নেওয়া হয়েছে। দ্য স্মাইল ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অন্তরীপ 1.0 অনুষ্ঠানে আজ অংশ নিয়ে কথা বলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। তিনি বলেন, দিব্যাঙ্গদের উন্নয়নে ত্রিপুরা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, চিকিৎসা শিবির, বৃত্তি, আশ্রয় কেন্দ্র পরিচালনার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনের উদ্যোগে অমরপুরে গঠিত সক্ষম স্বনির্ভর গোষ্ঠীর প্রশংসা করে তিনি বলেন, দিব্যাঙ্গ সদস্যদের তৈরি হস্তশিল্প সামগ্রী ও প্রদীপ প্রদর্শনী ও মেলায় বিক্রির মাধ্যমে তাদের আত্মনির্ভর করে তোলার উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় সহ বিশিষ্টজনেরা। Government has taken significant steps to ensure this vision becomes a reality. The issuance of unique disability identity cards is a critical step in ensuring that every eligible person receives their entitled benefits. The government is providing a monthly social allowance to Divyangans, ensuring their financial security. The identification of intellectually disabled persons for a specialized pension is yet another step in this direction. I want to take a moment to acknowledge the remarkable work being done by our NGOs in Tripura to support Divyangans. Many organizations are holding medical camps for Divyangan children and working as a state nodal agency for the National Trust and providing scholarships and shelter homes. Your contributions are invaluable. The state government is facilitating many efforts. The Tripura Rural Livelihood Mission is taking inspiring initiatives like the formation of Saksham in Amarpur, a self-help group entirely composed of Divyang members who are handcrafting diyas. जो तैयार करते हैं वो हैंडक्राफ्ट तैयार करते हैं, और जब उनका स्टॉल रखते हैं, जो एग्जीबिशंस में बाकी के लोग विजिट करते हैं, तो उनके लिए देखते हैं तो ये तैयार करे हैं तो इनको सपोर्ट करो। दूसरे जगह और कुछ खरीदने से पहला इनको खरीदो, ऐसा भी सपोर्ट करते हैं। This is a perfect example of economic empowerment in action. Events like the Divya Kala Mela, which I had the honor to be a part of, provided a powerful platform for Divyangan artists and entrepreneurs to
to showcase their skills and achieve economic independence. কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতার জাতীয় গ্রন্থাগার চত্বরে ভারতের প্রথম ইমার্সিভ ভাষা জাদুঘর শব্দলোক এর উদ্বোধন করেন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগে নির্মিত এই জাদুঘরে ডিজিটাল ডিসপ্লে, হলোগ্রাম ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে ভারতের ভাষা, লিপি ও সাহিত্যের বিবর্তন তুলে ধরা হয়েছে। 9টি গ্যালারিতে দেশের 22টি সরকারি ভাষার ঐতিহ্য বিকাশের ইতিহাস প্রদর্শিত হয়েছে। অনুষ্ঠানে অমিত শাহ বলেন, ভাষা একটি দেশের ঐতিহ্য ও সংস্কৃতির পরিচয় বহন করে। তিনি প্রত্যেক শিক্ষার্থীকে মাতৃভাষার পাশাপাশি অন্তত আরও একটি ভারতীয় ভাষা শেখার আহ্বান জানান। দেশ গঠনে গ্রন্থাগারের গুরুত্বের উপরও তিনি জোর দেন। বাংলার সমৃদ্ধ বুদ্ধিবৃত্তিক ঐতিহ্যের প্রশংসা করে শাহ আশা প্রকাশ করেন, পশ্চিমবঙ্গ আবারও দেশের পথপ্রদর্শক রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করবে। माँ की भाषा में ही बच्चे ने पढ़ना चाहिए। विद्यालय और विश्वविद्यालय कॉपी करने से और अनुवाद करने से आगे निकलकर मौलिक चिंतन करने का केंद्र बने, तो ही हम सृजन में अपना योगदान दे सकते हैं। किसी ने लिखा है, उसको पढ़ने में कोई आपत्ति नहीं है, मगर इसको जस का तस मत स्वीकार कर लिए। चिंतन की कोई सीमा नहीं होती है। उसके अपने अनुभव, अपनी भाषा और अपनी बुद्धि के प्रकाश में इस पर विचार करिए और मौलिक चिंतन की शुरुआत विश्वविद्यालयों ने करनी चाहिए। हर भारतीय भाषा को डिजिटल और एआई सक्षम बनाकर इसको 1000 साल की और आयुष्य देने के लिए सभी ने प्रयास करना चाहिए। पुस्तकालय और संग्रहालय सिर्फ भवन में सीमित न हो, इसके अंदर जो भावनाएं कूट कूट कर पड़ी है वो युवाओं तक पहुंचे, किशोरों तक पहुंचे, इसके लिए अभियान चलाया जाए। সাপ্তাহিক কর্মসূচির অঙ্গ হিসেবে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আজ উদয়পুরে নিজ অফিস কক্ষে জনতার দরবার কর্মসূচিতে অংশ নেন। এলাকাবাসীর বিভিন্ন সমস্যা সমাধানে সপ্তাহের প্রতি রবিবার মন্ত্রী জনতার দরবারে মিলিত হন। সাধারণ মানুষের অভাব অভিযোগ মন দিয়ে শুনে তাদের উত্থাপিত সমস্যার সমাধানে প্রয়োজনীয় পরামর্শ দেন। পাশাপাশি এলাকার সার্বিক বিকাশের ব্যাপারে অর্থমন্ত্রী মতবিনিময় করেন এবং আধিকারিকদের সমস্যার সমাধানের নির্দেশ দেন। আমাদের এই কার্যক্রম, আমার ব্যক্তিগত কার্যক্রমে প্রতি রবিবার বা প্রতি ছুটির দিনে এটার মাধ্যমে দুটো কাজ হয়। একটা হচ্ছে মানুষের যে সমস্যাগুলো সরাসরি তারা বলতে পারে, আমার জানার থাকলে আমি ভালো করে জেনে নিতে পারি, এবং তাতে তাদের সমস্যার সমাধান করার জন্য আমার পক্ষে সুবিধা হয়। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়নে আরও গতি আনতেই জেলাভিত্তিক অভিভাবক মন্ত্রী নিয়োগ করা হয়েছে। রাজ্য মন্ত্রিসভার 11 জন সদস্যকে বিভিন্ন জেলার অভিভাবক মন্ত্রী হিসেবে নিয়োগের বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। 8 জেলার প্রশাসনিক কাজের অগ্রগতি আরও ত্বরান্বিত করতেই মন্ত্রিসভার সদস্যদের নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে বলেছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি বলেন, কেন্দ্রীয় রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি, সুবিধা অসুবিধা এবং সমস্যা পর্যালোচনা করে জেলাভিত্তিক প্রতিবেদন মুখ্যমন্ত্রীর কাছে জমা দেওয়া হবে। উল্লেখ্য, গোমতী জেলার দায়িত্বে রয়েছেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন এবং বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। এছাড়া পশ্চিম জেলার দায়িত্ব দেওয়া হয়েছে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়কে। মানে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন না, এই ডিস্ট্রিক্ট ওয়াইজ একটা এই অ্যাডমিনিস্ট্রেটিভ সমস্ত ডেভেলপমেন্ট ওয়ার্ক এবং সিএসএস স্কিম থেকে শুরু করে এই সমস্ত ওয়ার্ক যাতে সঠিকভাবে কিভাবে পর্যায়ে আছে, কোথাও সমস্যা হচ্ছে কিনা, এই কাজ করার জন্য দায়িত্ব উনি বন্টন করেছেন। এবং আমি ঠিকই বলেছেন যে আমাকে অন্যান্য ওয়েস্ট ডিস্ট্রিক্টের দায়িত্ব দেওয়া হয়েছে। ওয়েস্ট ডিস্ট্রিক্টের আমার কাজ হবে এটা, যে ওয়েস্ট ডিস্ট্রিক্টের সমস্ত মানে আপনার যত জনপ্রতিনিধি আছে, এমপি এবং জনপ্রতিনিধি, এমএলএ, সভাধিপতি এবং এছাড়াও ওই লেভেলে যারা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন এবং বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের যারা অফিসাররা, এই সমস্ত কিছুকে নিয়ে একটা সামগ্রিক মিটিং করতে হবে। সরকারের সিদ্ধান্ত, মানে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত, যেটা মাস অন্তত মিনিমাম একটা রিভিউ মিটিং হবে, এবং এরপরও ওই ডিস্ট্রিক্টের সমস্ত কিছু ডেভেলপমেন্টের বাইরেও কোনো সমস্যা থাকলে, কোথাও অসুবিধা হলে তার একটা ব্রিফ রিপোর্ট তৈরি করে আলোচনা করে রিপোর্ট করে নির্দেশ দেওয়া হবে, ডিপার্টমেন্টের সমস্ত ডাইরেকশন দেওয়া হবে, জনপ্রতিনিধিকে বলা হবে।
গবাদি পশুর জন্য পুষ্টিকর সবুজ খাদ্যের যোগান নিশ্চিত করার পাশাপাশি পশুপালকদের আয় বাড়াতে কেন্দ্র সরকারের রাষ্ট্রীয় লাইভস্টক মিশনের আওতায় 59 জেলায় সম্প্রসারিত হচ্ছে উচ্চ ফলনশীল নেপিয়ার ঘাসের চাষ। সরকারি সহায়তায় এই প্রকল্পে যুক্ত হয়ে লাভবান হচ্ছেন কৃষকরাও। দেখুন একটু প্রতিবেদন। গবাদি পশুর পুষ্টিকর খাদ্যের যোগান নিশ্চিত করার পাশাপাশি পশুপালকদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রীয় লাইভস্টক মিশনের আওতায় 59 জেলায় সম্প্রসারিত হচ্ছে সবুজ গো খাদ্য ঘাসের চাষ। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে জেলার বিভিন্ন এলাকায় কৃষকদের এই চাষে উৎসাহিত করা হচ্ছে। কৈলাসহরের জারুইতলি গ্রাম পঞ্চায়েত এলাকার কৃষক সুকুমার সিংহ সরকারি সহায়তা নিজের প্রায় 2.5 কানি জমিতে উচ্চ ফলনশীল নেপিয়ার ঘাসের চাষ করেছেন। এতে তার পালিত গবাদি পশুর খাদ্যের চাহিদা যেমন সহজেই পূরণ হচ্ছে, তেমনি অতিরিক্ত উৎপাদিত ঘাস বিক্রি করে বাড়তি আয়ও করছেন তিনি। বর্তমান অ্যানিমেল ডিপার্টমেন্টের দপ্তর থেকে আমার কাছে কুমারঘাট এবং কৈলাসহরে এই গাছগুলি নিয়ে গিয়েছিল। তাই বর্তমান সরকারকে এবং দপ্তরকে আমার ব্যক্তিগত তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কর্মকর্তাদের মতে নেপিয়ার ঘাস গবাদি পশুর জন্য অত্যন্ত পুষ্টিকর এবং দুধ উৎপাদন বৃদ্ধিতেও সহায়ক। তাই সরকারি প্রকল্পের মাধ্যমে আরো বেশি সংখ্যক পশুপালককে এই চাষে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। জারুলতলি চণ্ডীপুর ব্লকের সুকুমার সিনহা নামে একজন ফার্মার্স হাইব্রিড নেপিয়ার চাষ করেন 2.5 কানি জমিতে, এবং উনি এবার নিজের গরুকে খাইয়ে এই ঘাস 5 টাকা প্রতি কেজি দরে বিভিন্ন জায়গায় বিক্রি করছেন। এই গত সপ্তাহের ফ্লাডে আমরা 2000 কেজি ওনার কাছ থেকে কিনেছি। ডাক্তার তপন রায় জানান, চলতি বছরও রাষ্ট্রীয় লাইভস্টক মিশনের আওতায় গোখাদ্য ঘাস চাষের জন্য নতুন সুবিধাভোগী নির্বাচনের প্রক্রিয়া চলছে। প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন গবাদি পশুর জন্য সারা বছর সবুজ খাদ্যের যোগান নিশ্চিত হচ্ছে, অন্যদিকে কৃষকদের আয়ের নতুন পথও তৈরি হচ্ছে। 59 জেলা থেকে অনুপম ভট্টাচার্যের রিপোর্ট, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা। রথযাত্রা মহোৎসব উপলক্ষে আগরতলার জগন্নাথ জিউ মন্দিরে শুরু হয়েছে 7 দিনব্যাপী ধর্মীয় মহাসেবা ও সাধু সম্মেলন। এতে আজ উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডিনালু, বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া, মঠ সভাপতি আচার্য ভক্তি বিজয়ার বিষ্ণু মহারাজ, মঠ পরিচালক ভক্তি কমল মহারাজ সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা, ভক্তিমূলক পরিবেশনা ও আধ্যাত্মিক ভাবধারার মাধ্যমে সনাতন ধর্মের আদর্শ, মানবিক মূল্যবোধ এবং সমাজে সম্প্রীতির বার্তা তুলে ধরা হয়। উপস্থিত অতিথিরা এই ধরনের ধর্মীয় আয়োজনে সমাজে নৈতিক মূল্যবোধ ও আধ্যাত্মিক চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মত প্রকাশ করে। সবাই দুহাত উঠিয়ে জগন্নাথের সামনে দাঁড়িয়ে আছেন, সবাই দুহাত উঠে সবাই হাতের তালি দিন। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। भारतीय श्री चैतन्य गौरी मठ की अगरतला शाखा द्वारा जगन्नाथ बाड़ी इसके द्वारा आयोजित की गई है। উত্তর ত্রিপুরা ব্রাহ্মণ সমাজের উদ্যোগে ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে আজ এক সভা অনুষ্ঠিত হয়। বৈঠকের সূচনা করেন বিধায়ক জহর চক্রবর্তী, ছিলেন পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন, জেলার ব্রাহ্মণ সমাজের সভাপতি রামানন্দ ভট্টাচার্য, পণ্ডিত কিশোর ভট্টাচার্য প্রমুখ। সভায় আর্থিকভাবে পিছিয়ে পড়া কয়েকটি পরিবারের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। এছাড়া জেলার বিশেষভাবে সক্ষম 3 জনের জন্য মাসিক ভাতা প্রদানের কর্মসূচিরও সূচনা করা হয়। জহর চক্রবর্তী বলেন, সমাজে ধর্মীয় মূল্যবোধ ও সংস্কৃতি রক্ষায় ব্রাহ্মণ সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমি ব্রতী থাকবো, পূজার্চনাই আমি করব, এটা থেকে আমার জীবন জীবিকা নির্বাহ হবে। তাদের আর কিছুটা প্রশিক্ষিত হওয়ার প্রয়োজন রয়েছে, কারণ প্রশিক্ষিত হয়ে কাজ করলে কাজটা ভালো হবে। কাজে ব্রাহ্মণ কিন্তু সবাই শ্রদ্ধা করেন,
কাজেই শ্রদ্ধার পাত্র হিসেবে বিবেচিত হওয়ার ক্ষেত্রে প্রত্যেক ব্রাহ্মণেরও নিজের চারিত্রিক বৈশিষ্ট্য, সামাজিক বৈশিষ্ট্য, নিজেকে নিজে জানতে হবে, বুঝতে হবে। এগুলো যদি আমরা সঠিকভাবে না করি তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে আমরা উপেক্ষিত থেকে যাই। 23তম বিশ্বকাপ ফুটবলের শিরোপা দখলের মহারণে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ভারতীয় সময় আজ রাত 12:30টায় শুধু ফাইনাল নয়, হবে ইতিহাসের লড়াই। খেতাবি লড়াইয়ের আগে বিশ্ব ফুটবলের মহাশক্তিধর এই দুই দেশ বিশ্বকাপ মঞ্চে একবারই একে অপরের বিরুদ্ধে খেলেছিল 1966 সালে। ইংল্যান্ডের ভিলা পার্ক স্টেডিয়ামে গ্রুপ পর্বের সেই ম্যাচে 2-1 ব্যবধানে জিতেছিল আর্জেন্টিনা। এখন দেখার বিষয় আজকের হাই ভোল্টেজ মহারণে 66 সেই ঐতিহাসিক লড়াই আবারও ফিরে আসে কিনা। এদিকে 23তম বিশ্বকাপের রুদ্ধশ্বাস ম্যাচে তৃতীয় স্থান নির্ণয়কারী লড়াইয়ে ফ্রান্সকে 6-4 গোলে হারিয়ে শেষ শ্বাসে হাসল ইংল্যান্ড। হ্যাট্রিকের অনন্য ইতিহাস গড়লেন বিজয়ী দলের বুকাও সাকা। প্রথমার্ধে বিজয়ী দল এগিয়ে ছিল 4-0 গোলে। খেলার দ্বিতীয়ার্ধে এমবাপ্পের নেতৃত্বে ফ্রান্স প্রতি আক্রমণে উঠে এসে শিল্প সুষমায় ভরা খেলা উপহার দেন এবং জিততে না পারলেও ফলাফল দাঁড়ায় 6-4। এমবাপ্পে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এবং চলতি বিশ্বকাপে 10টি গোল করে গোল্ডেন বুট দখলের জোর দাবিদার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। হাওড়া নদীর অববাহিকায় নির্মীয়মান রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রকল্পে গড়ে উঠেছে মনোরম পার্কের অন্যতম আকর্ষণ স্যান্ড আর্ট জোন। বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে সামনে রেখে শিল্পী কৃষ্ণ দেবনাথ বালি দিয়ে একটি দৃষ্টিনন্দন স্যান্ড আর্ট তৈরি করেছেন। শিল্পকর্মের কেন্দ্রে রয়েছে বিশ্বকাপের ট্রফি, যার দুপাশে ট্রফি জয়ের লড়াইয়ে থাকা দুই ফুটবলারের ছবি ফুটিয়ে তোলা হয়েছে। এই স্যান্ড আর্ট জোনে সময় ও বিশেষ উপলক্ষ অনুযায়ী নতুন নতুন শিল্পকর্ম তৈরি করা হবে। আসন্ন স্বাধীনতা দিবসের থিম, দুর্গাপূজায় মা দুর্গার প্রতিকৃতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দিবসের সংশ্লিষ্ট বিষয়ভিত্তিক স্যান্ড আর্ট প্রদর্শন করা হবে। পার্কটি সম্পূর্ণ চালু হলে দর্শনার্থীরা প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি বিভিন্ন বিষয়ভিত্তিক স্যান্ড আর্ট উপভোগ করার সুযোগ পাবেন। যে প্রিয় খেলা ফুটবল, যেই সিজনই আসবে ওই যত গুরুত্বপূর্ণ জিনিস আসবে সেইগুলো স্যান্ড আর্টের মাধ্যমে সেখানে প্রকাশিত করা হবে। যেমন সামনে 15ই আগস্ট আসছে, তখন 15ই আগস্ট উপলক্ষে স্যান্ড আর্ট হবে। তারপর দুর্গাপুজো আছে, দুর্গাপুজো উপলক্ষে এখানে একটা স্যান্ড আর্ট হবে। প্রত্যেক গুরুত্বপূর্ণ ওকেশনে এখানে সেই স্যান্ড আর্টের বহিঃপ্রকাশ স্যান্ড আর্টের থ্রু করা হবে। জাপান ওপেনে ইতিহাস সৃষ্টি করল ভারত। দুবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু আজ টোকিও মেট্রোপলিটন জিমনেশিয়ামে জাপান ওপেনার মহিলা সিঙ্গলসে আকানে ইয়ামাগুচিকে পরাজিত করেন। এই প্রথম জাপান ওপেনে ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় চ্যাম্পিয়নের খেতাব অর্জন করেছেন। ঘরের মাঠে বিশ্বের 3 নম্বর তারকা আকানে ইয়ামাগুচিকে রোমহর্ষক লড়াই শেষে 21-17, 21-17 স্টেট গেমে হারিয়ে ভারতের জাতীয় পতাকা ঊর্ধ্বে তুলে ধরেন পিভি সিন্ধু। শুরুর দিকে পিছিয়ে পড়লেও অসাধারণ দক্ষতায় দারুণভাবে খেলায় ফিরে আসেন সিন্ধু। খেলা চলে 1 ঘন্টা। জাপান ওপেনের 43 বছরের ইতিহাসে প্রথম ভারতীয় মহিলা হিসেবে শিরোপা জিতলেন সিন্ধু। জয়ের পর ইনস্টাগ্রামে সিন্ধু লিখেছেন, আগামী মাসে দিল্লিতে বিশ্ব চ্যাম্পিয়নের লড়াইয়ের আগে এই জয় দারুণ আত্মবিশ্বাস যোগাবে। She thought she'd won it. Sindhu challenges all in. Here we go. It's out. Out. Game. Venkata Sindhu creates history. She is the first player from India ever to win a title across any of the disciplines here at the Japan Open. Sindhu. It is a
আগামীকাল আন্তর্জাতিক দাবা দিবস। এই দিবস উদযাপন উপলক্ষে আজ ধর্মনগর লিও ক্লাবের উদ্যোগে আয়োজিত হয় উন্মুক্ত দাবা প্রতিযোগিতা। ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনী প্রতিযোগিতায় 62 জন দাবাড়ু অংশগ্রহণ করেন। ধর্মনগর লায়ন্স ক্লাবের সদস্য মণিদীপা দাস জানান, বিশ্ব দাবা দিবসকে সামনে রেখে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর মূল উদ্দেশ্য হল অন্যান্য খেলাধুলোর পাশাপাশি দাবা খেলার প্রতি যুব সমাজের আগ্রহ বৃদ্ধি করা এবং নতুন প্রজন্মকে এই বৃদ্ধিভিত্তিক খেলায় আরও বেশি করে সম্পৃক্ত হতে উৎসাহিত করা। খেলা এবং এই যে চতুরঙ্গ গেমস, তার প্রতি ইন্টারেস্ট যাতে যুব সমাজের আরো বেশি করে হয় এবং এইভাবে আমরা যাতে লায়ন্স ক্লাব অফ ধর্মনগর এবং লিও ক্লাব অফ ধর্মনগর সমাজের জন্য কাজ করতে পারি। সার্ভিস উইথ স্পোর্টস, আমরা খেলাধুলার মাধ্যমে সার্ভিস দিতে চাই। সিএজি এবং আইসিএসআর এর উদ্যোগে সারা দেশের স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত স্নাতক, স্নাতকোত্তর ও ডক্টরাল স্তরের শিক্ষার্থীদের জন্য সিএজি আইসিএসআর গবেষণা প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হল নিরীক্ষার ফলাফল, সরকারি অর্থায়ন এবং জনসম্পদ ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ের উপর একাডেমিকভাবে সুসংহত মৌলিক ও নীতি প্রাসঙ্গিক গবেষণাকে উৎসাহিত করা। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রাজ্য স্তরে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী 31 আগস্ট এবং জাতীয় স্তরে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী 30 সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দেওয়ার আহ্বান জানিয়েছে CAG and ICSSR bring a nationwide research article competition across 28 states and 3 union territories. Choose from any of the following 4 themes: fiscal federalism and governance, skilling, employment and MSMEs, social sector spending, or empowering urban and rural local bodies. Compete at the state or national level, or you can participate in both. Open for UG, PG and doctoral scholars. Win prizes up to 1.25 lakh rupees at the national level. Submit by 31st August for state level and 30th September for national level. Research today, influence tomorrow. Register now. এখন আবহাওয়ার খবর। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, পরবর্তী 24 ঘন্টা আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের 8 জেলার বিভিন্ন স্থানে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া এবং পশ্চিম সিপাহীজলা, গোমতী ও দক্ষিণ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল দিনের তাপমাত্রা সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.4 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা 26.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 93% এবং সর্বনিম্ন 67%। বিকেল 5:30 পর্যন্ত এমবিবি বিমানবন্দরের আশেপাশে বৃষ্টির পরিমাণ 4.4 মিলিমিটার। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। সংসদের বর্ষাকালীন অধিবেশনকে সামনে রেখে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠক। মলদোভা, উত্তর মেসিডোনিয়া ও রোমানিয়া সফরে রাষ্ট্রপতি। ছাত্রছাত্রীরাই আগামী দিনের উন্নত ও আত্মনির্ভর ত্রিপুরা গড়ার অন্যতম শক্তি বললেন মুখ্যমন্ত্রী। দিব্যাঙ্গদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ রাজ্য সরকারের বললেন রাজ্যপাল। বিশ্বকাপ ফুটবলে শিরোপা দখলের মহারণে রাতে নামছে আর্জেন্টিনা ও স্পেন। খবর আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।